বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি, গল্পটা খুবই মজার হতে চলেছে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এই গল্পটা প্রথম থেকে শেষ অবধি পুরোপুরি শুনবে, তাহলে অনেক বিনোদন পাবে আর অনেক মজাও পাবে। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর এই ভিডিওটা শেয়ার করে তুমি তোমার প্রিয় মানুষটার কাছে দেখা বা শোনার সুযোগ করে দাও। তো চলো দেরি না করে মূল গল্পে চলে যাওয়া যাক। আমার শ্বশুর হঠাৎ করে একদিন আমাকে বলছিল, বৌমা, সাত জমে মনে হয় শ্বশুরবাড়িতে যাওয়া হয় না। আমি সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়ে এখন তো বেশ দিনকাল আমার সুখেই কাটে, শুধু তোমার শাশুড়ি রোগা হয়ে পড়ে থাকে। কি করবো ওই বুড়িটার? শোনো বৌমা, আমি বলি কি, ছেলেটা যেহেতু বাড়িতে নেই, সে আগে পরে থেকে বিদ্বেষ করতেছে। তুমিও বিদেশি ছেলের সাথে বিয়ে করে আমাদের পরিবারে আসলে, তাই বলছিলাম তোমারও একটু এদিক ওদিক বেড়ানো দরকার। আমি বলি কি, আমার মধ্যে থেকে না সেই সব রোমান্টিকতা এখনো হারিয়ে যায়নি। তাই মনে মনে ভাবছিলাম, যদি আমি তোমার শ্বশুর আর আমার শ্বশুর বাড়ি আমি তোমাকে নিয়ে যাব বেড়াইতে, আমার মনের মধ্যে বড্ড শখ হয়েছে, যাবে তুমি? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, এইরকম শখ কজনের হয়, আর এইরকম শ্বশুরই বা কজনের কপালে জোটে বলুন তো? আপনি কবে যাবেন আপনি? আচ্ছা, একটা কথা বলি বাবা, বলুন তো, আপনি লাস্ট কত বছর আগে আপনি আপনার শ্বশুর বাড়ি গিয়েছিলেন? তখন আমার শ্বশুর বলল, শোনো মা, আসলে কি লজ্জার ব্যাপার, কথাটা বলতে চাচ্ছি না, তবুও বলি। আজ মনে হয় আমার বিয়ের বয়স না হলো ৩৫ বছর ওভারটেক হয়ে গেছে, অথচ আমি মনে হয় ১২-১৫ বছর আগে একদিন গিয়েছিলাম। এরপরে আর কোনোদিনও শ্বশুরবাড়িতে যাওয়া হয় না। তাছাড়া বয়সও তো এখন ৫০ বা ৬০-এর কাছাকাছি চলে গেছে, এখন আর ওই সমস্ত মনেও বলে না। কিন্তু তোমার মতো একটা সুন্দরী দর্শনদারী বৌমা পেয়ে এখন আমার মনের মধ্যে অনেক শখ জাগে। মনে হয় তোমার হাত ধরে এখানে ওখানে আত্মীয়দের বাড়ি বাড়ি একটু ঘুরে বেড়াই শেষ বয়সে, তাছাড়া আর কী বা করব। আমি বলছিলাম, বাবা, আপনি তো শুধু বুড়ো বুড়ো বলেন, আপনার বয়স এখনও ৬০ পার হয়নি। তাই বলি কি, আপনি সরকারি জব করতেন, আপনার মধ্যে স্মার্ট ভাব, আধুনিকতা, রোমান্টিকতা বেশ আছে। এই জন্য আমারও ভীষণ ভালো লাগে আপনাকে, আপনার হাত ধরে সব জায়গায় ঘুরে বেড়াবো আমি, আমি কখনো না করব না। আপনার ছেলেটাও বাড়িতে থাকে না, এখন তো আমি ফ্রি আছি। তখন শ্বশুর বলল, ঠিক আছে, তাহলে শনিবারের দিন, শুক্রবারে আমার অবশ্যই কাজ থাকে, শনিবারের দিন চলো সকাল সকাল আমি আমার শ্বশুরবাড়িতে তোমাকে নিয়ে যাব। অবশ্যই আমার শাশুড়ি বেঁচে নেই, শ্বশুর বৃদ্ধর ন্যায় হয়ে গেছে, একদম বৃদ্ধ, বিছনাগত। তাকেও দেখে আসা হবে, কিছু ফলমূল কিনে নিয়ে যায়। তাছাড়া আমার যে সমস্ত কুটুম আছে তাদের সাথে একটু সাক্ষাৎ করে প্রয়োজনে এত বছর পরে যাব। আর তোমার মতো বৌমাকে সাথে নিয়ে যদি আমি আমার শ্বশুরবাড়িতে যাই, এটা আমার একটা বড় ইচ্ছে পূরণ হবে। তাছাড়া ওখানে তোমাকে নিয়ে গেলে দেখবা অনেক আদর আপ্যায়ন পাবে, আদরের শেষ থাকবে না। তখন আমি বললাম, ঠিক আছে বাবা, আপনার যত ইচ্ছা আছে এই বৃদ্ধ বয়সে আমি আপনার সমস্ত ইচ্ছেই পূরণ করব, কারণ আমি একটা শিক্ষিত মেয়ে, আমি মনের অবস্থাটা বুঝতে পারি। আপনার মনের মধ্যে অনেক কিছুই বলে, কিন্তু আপনি আসলে কি করবেন বলুন? সব কিছু বয়সের সাথে পরিবর্তন ঘটে। তারপরে ঠিক পরের শনিবারে শ্বশুরের সাথে বেশ সাজুগুজু করে বেশ আনন্দের সাথেই ফলমূল মিষ্টি কিনে আমি আমার নানি শাশুড়ির বাড়িতে গেলাম শ্বশুরের হাত ধরে। তারপরে সেখানে যাওয়ার পরে দেখি আশেপাশের মানুষ বা ওই পরিবারের সবাই এতটাই আমাদের দেখে খুশি হয়েছিল যেন আমাকে ৭ দিনের আগে ফিরতে দিবে না। আমার তো সে কি আদর যত্ন, আর আমার শ্বশুর তাকে কতটা যে সাধন ভজন, এক যুগ পরে গেছে সে ওই বাড়িতে। তারপরে সন্ধ্যা হলো, ঠিক রাতের খাওয়া দাওয়া শেষে
তখন আমার বড় মামি মামি শাশুড়ি আমাকে এসে বলল, বোমা, আসলে আমাদের বাড়িতে তো যে কয়জন সদস্য আছে সবারই সেটেলমেন্ট করার মতো আলাদা আলাদা রুম আছে, জাস্ট গেস্টের জন্য একটা রুম। শ্বশুর তো বাবার মতোই, তুমি কি শ্বশুরের কাছেই থাকবা এই রুমে, নাকি আমাদের ওখানে থাকবা? তখন আমি হেসে দিয়ে বললাম, এটা কেমন কথা বলছেন মামানি? দেখেন, আমার শ্বশুর মানে আমার পিতৃতুল্য, আমার বাবার মতো। আপনাদের বাড়িতে যেহেতু সবাই যার যার মতো রুম সেটেলমেন্ট হয়ে গেছেন, তো গেস্ট রুমেই না হয় আমি আমার শ্বশুরকে নিয়েই থাকবো। তাছাড়া উনি মুরব্বী মানুষ, সমস্যা কোথায়? তখন বড় মামানি বলল, হাসছে মা, ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া শেষে যখন ঘুমাইতে যাবে ওই রুমটাতে তুমি তোমার শ্বশুরকে খাটে শুয়ে দিবে, তুমি অন্তত ফ্লোরে ঘুমাবে, অথবা তুমি তো মেহমান, দুইজনে যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও। আর শোনো বোমা, তোমাকে একটা কথা বলি, আপাতত যেহেতু আমারে বড় দুলা ভাই অর্থাৎ তোমার শ্বশুর সেই বাড়িতে আসছে, প্রায় শুনেছি এক যুগের মধ্যে কোনোদিন পা রাখেনি, আজকে আসছো তোমরা, আমরা যে সবাই পরিবারের কত খুশি হয়েছি। তাছাড়া ওই যে মুরব্বী তোমার নানা শ্বশুর, সে ভীষণ খুশি হয়েছে। শোনো, এখানে আসছো ভালো কথা, 7 দিনের আগে কিন্তু বাড়িতে ফিরতে দেব না, সেইভাবে এখানে থাকবা আর ওই রুমটাতে ঘুমাবা। আমি বললাম, না না, হয়তো 2 দিন 3 দিন থেকে আপনাদের নতুন এলাকায় আসছি, একটু ঘুরে ফিরে দেখে তারপর না চলে যাওয়া যাবে। বড় মামনি বলল, সেটা পরে দেখা যাবে। তারপরে সবাই যখন খাওয়া দাওয়া শেষে, গ্রাম বাড়ি তো মানে 11টার মধ্যে সবাই ক্লোজ হয়ে যায়, ঘুমের জন্য প্রস্তুত হয়ে যায়। আমি শ্বশুরকে বললাম, বাবা, আপনি এই বাড়িতে 1 যুগ পরে আসছেন, তাছাড়া এই বাড়ির জামাই মানুষ, আপনি খাটে ঘুমান আর আমি ফ্লোরে বিচ্ছিন্নতা পেতে আমি ফ্লোরে ঘুমাই, আমি মেয়ে ছেলে মানুষ, কোনো সমস্যা হবে না। তখন আমার শ্বশুর বলল, বৌমা, তুমি যে কি বলো না, আমি কেন খাটে ঘুমাতে যাবো একলা একলা? তুমিও ঘুমাও, তুমি তোমার মেয়ের মতো, মাঝখানে একটা কোলবালিশ পার্টিশন থাকলেই হয়ে গেল। তখন আমি বললাম, না না বাবা, তবুও যদি আপনি মুরব্বী মানুষ, আমার পা কোথায় গিয়ে লাগে না লাগে এটা অলক্ষণে ব্যাপার হবে, আমার গুনাহ হবে। তখন শ্বশুর বলল, না না, এত কিছু মনে করো না তো বাবা, আমি একদমই বুড়ো হয়ে যাইনি, আমার ভিতর থেকে এখনো রোমান্টিকতা আধুনিকতা হারায়নি, তোমরা তো শুধু আমাকে বুড়ো না হলেও বুড়ো বানিয়ে রাখছো। শেষ কতদিন আগে তোমার শাশুড়ির সাথে আমার শৈশব শেষ বিলন হয়েছে, এটা আমার মনে পড়ে না বৌমা, কিন্তু তোমাকে আমি যতই দেখি ততই তোমার শাশুড়ির শৈশবের কথা আমার বারবার মনের মধ্যে নাড়া দেয়। পুরনো কথা, আমার স্মৃতিগুলো মনে পড়ে যায়, সে আমার যৌবনকালে বিয়ের বয়সের কথা। কারণ তোমার তোমার এখন যে বয়সটা, যে সময়টা, তাছাড়া তোমার পায়ের থেকে মাথা অব্দি যে গঠন প্রণালী, পুরোটাই যেন একদম তোমার শাশুড়ির কপি। মানে তোমার শাশুড়ি ঠিক এইরকমই ছিল এই বয়সে। এই জন্য তোমাকে হাত ধরে আমার বেড়াতে ভীষণ ইচ্ছে করতেছে, খুব শখ জাগলো। তাই তো এই বয়সে বাবা, 1 যুগ পরে বুড়ো বয়সে আমি আমার শ্বশুর বাড়িতে তোমাকে নিয়ে আসলাম। বুঝতে পারো নি ব্যাপারটা? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি বিধায় আপনার সাথে আসছি। কিন্তু আহারে বেচারা বাবা, আপনি আপনি আমার আমার শাশুড়ির সাথে মানে এই দাম্পত্য জীবনে নিশ্চয়ই একা যুগ মনে হয়। শাশুড়ির যে শারীরিক অবস্থা, মানে সেটা একটা মুমূর্ষ রোগী হয়ে গেছে, বিছনাতেই পড়ে থাকে, গাদা গাদা ওষুধ তার পাশে সবসময় থাকে। আমার মনের আপনার যে মনের কষ্ট আছে এটা আমি বুঝতে পারি, কারণ বউরা শুধু স্বামীর সোহাগ যত্নই করে না, দাম্পত্য জীবনে অন্যান্য প্রয়োজনও তো মেটাতে হয়। কিন্তু বাবা, আপনার শ্বশুর আপনাকে কেমন করে বলি, আপনি সব কিছুর থেকেই যেন বিতাড়িত হয়ে আছেন। এই জন্য আমিও আপনার নিয়ে ভেবে আমার খুব কষ্ট হয়। এইভাবে কথা শ্বশুরের সাথে বলতে বলতে প্রায় রাত 1টা বেজে গেল। চোখে আলসাজা ঘুমের ভাব আসলো। আমি পাশেই বালিশে মাথা নিয়ে লাইটটা বন্ধ করে ঘুমিয়ে পড়ছিলাম, ভ্রমণের জন্য প্রস্তুত নিচ্ছিলাম। চুপচাপ হয়ে গেলাম। শ্বশুরকে বললাম, বাবা, জার্নি করে আসছি, আপনার একটু বিশ্রামের প্রয়োজন, একটু ঘুমিয়ে নেন, সকাল হলে এই গ্রামের নতুন জায়গায় আসছি, সব জায়গায় একটু ঘুরে ফিরে দেখব, তাছাড়া কতদিন বেড়ানো হয় না। তখন শ্বশুর বলল, ঠিক আছে, ঘুমাও। এই বলে
মাঝখানে একটা কোলবালিশ রেখে সুন্দরভাবে আমি আমার মতো পরিপাটি হয়ে ঘুমানোর চেষ্টা করেছিলাম। কিছু সময় নিস্তব্ধ থাকার চেষ্টা করেছিলাম। হঠাৎ করে আমার শ্বশুরের আবার রাত্রে একটু বোবায় ধরার অভ্যাস আছে। সে একা ঘুমাইতে পারে না, এই জন্য মনের কাছে সে দুর্বল বিধায় আমাকে সে ফ্লোরে ঘুমাইতে দেয়নি। খাটের এক কর্নারে আমি পড়ে আছি। হঠাৎ আকাশে ওই মাঝরাত্রে বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ জোরে ঝড়ো হাওয়া বইছে। তারপরে ঝমঝম আওয়াজ করে বৃষ্টি নামলো। ওই বাড়িতে বাড়ির ওয়াল করা, উপরে টিনের চালা। ঝমঝম বৃষ্টির আওয়াজ ওই রাত্রে আমার কেমন যেন গাটা মাতিয়ে তুলল। তাছাড়া কতটা দিন স্বামী আমার কাছে নেই। বিয়ের পরে 3টা মাস স্বামী আমার কাছে থেকেই যেন প্রবাসে রওনা হয়েছে। আমার মধ্যেও একটা অপূর্ণতা রয়েই গেছে, কিন্তু সেটা আর কি কাকে বলবো, কে দুঃখের পেঁচাল শুনবে। মনের মধ্যে কষ্ট নিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে ওই ঝড় বৃষ্টি রাতে ঘুম আসছিল না। বিদ্যুৎও চলে গেছে, উপরের পাখাটাও বন্ধ হয়ে গেল, ফ্যানটা অফ হয়ে গেল। গরমও জ্বরছিল। হাত পাখা আমি নতুন বাড়িতে গেছি পাচ্ছিলাম না। পাশের টেবিলে রাখা একটা বইয়ের মোলার দিয়ে কোনো রকম করে আমি আমার শ্বশুরকে মৃদু মৃদু বাতাস করছিলাম, নিজের গায়ে একটু একটু নিচ্ছিলাম। তারপর যখন খুব জোরে সোরে বৃষ্টি আসলো, তখন ঠান্ডার আবাস হলো, একটু আরাম হতে লাগলো। কিন্তু শ্বশুরমশাই দেখি গভীর ঘুমে ঘুমিয়ে গেছিল। জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছিল বেটা কিছু সময় বাদেই। আমার আবার ওই নাক ডাকার আওয়াজ কানে আসলে এমনিতেই ঘুম ধরে না, খুব অস্বস্তিকর লাগছিল। তারপরে হাতের টাচ মোবাইলটা হাতে নিয়ে বিছানার পাশ থেকে নিয়ে আমি একটু এদিক ওদিক এটা ওটা দেখাশোনা করছিলাম। ঘুম ধরছিল না, কি করব। তারপরে হঠাৎ করে দেখি শ্বশুর আও আও শব্দ করে। তার মানে ঠিক তাকে বুবা ধরছে। আমি তার গায়ে ধাক্কা দিতেই সে হঠাৎ জেগে উঠল। উঠি না, ওর মনে আমাকে কেমন যেন একটা আতঙ্কের মধ্যে বুকের মধ্যে আলগে নিল, জড়িয়ে ধরল। ধরে খাপা খাপা কণ্ঠে বলছে, বৌমা ওই যে ওরা আসছে আমাকে নিতে, আমাকে ধরতে আসছে। তখন আমি চিন্তা করলাম, নিশ্চয়ই আমার শ্বশুর এখনো স্বপ্নের মধ্যেই আছে, তার ঘুম ভাঙেনি। তখন আমি শ্বশুরকে বললাম, বাবা বাবা আপনার কি হয়েছে? আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনি ঠিক আছেন তো? পাশের টেবিলে জলের বোতল ছিল, 2 ফোঁটা জল নিয়ে তার চোখে ছিটে দিলাম। তার ঘুমটা ভেঙে গেল। শ্বশুর উঠেই বলছে, বৌমা আমি এইভাবে কেন, আমার কি হয়েছে? তখন আমি বললাম, বাবা এই জন্য আপনি চালাকি করে আমাকে ফ্লোরে ঘুমাইতে দেননি, খাটের উপরে দিচ্ছেন না? আপনার তো বউয়াই ধরে, আমি পাশে না থাকলে কি হতো? তখন বলল, বৌমা শোনো, কি বলবো তোমাকে, তোমার শাশুড়ি যদিও মমস্য রোগী, কিন্তু তাকে ছাড়া আমি কখনো একটা রাতও ঘুমাইনি। সেই নতুন বিবাহিত জীবন থেকে তোমার শাশুড়ি যখন তার মায়ের বাড়িতে 5-7 দিনের জন্য বেড়াইতে আসতো, আমি ঠিক বেহায়ের মতো তার সাথে সাথেই ওই কয়টা দিনই শ্বশুরবাড়ি থাকতাম। কিন্তু যতদিনই আমার ছেলে বড় হলো, ঠিক অতদিনে আর শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ি মাও আসে না, আমারও আসা হয় না। তারপর থেকেই শেষ কবে সাক্ষাৎ হয়েছে তোমার শাশুড়ির সাথে আমার ঠিক মনে পড়ে না। মনের মধ্যে অনেক কষ্ট রয়ে গেছে। কি বলবো, কাকে বলবো, কাকে শোনাবো এই গল্প? কিন্তু তোমার কাছে আজকে বলার সুযোগ হয়েছে, তাই মনে হচ্ছে আমার মনটা ভীষণ হালকা হয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো বোমা, আমি ঘুমের মাতালে কি হয়েছিল? আমার মনে হচ্ছিল কেউ আমাকে তাড়া করছে, ধরে নিতে আসছে। আমি তখন বললাম, বাবা আপনি ঘুমের ঘরে স্বপ্নে মেতেছিলেন, এটা স্বপ্ন, বাস্তব কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। নেন আবার ঘুমের চেষ্টা করুন। বিদ্যুৎ চলে গেছে, বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, ঠান্ডার আভাস আছে, ঘুমিয়ে পড়ুন। তখন শ্বশুরমশাই বলল, বৌমা হয়তো আমি যে স্বপ্নটা দেখছি এখন তো আমার 2 চোখের পাতা এক করতে ভয় হচ্ছে। আবারও যদি এরকম ভয়ানক স্বপ্ন দেখি তাহলে আমার জানটা যে অস্থির হয়ে যায়, ভালো লাগে না। তার চেয়ে বলি কি, কতদিন তোমার পাশে এইভাবে শুয়ে গল্প করার সুযোগ হয় না, আজকে যেহেতু সুযোগ হয়েছে আর কিছুটা সময় কথা বলি, একটু গল্পে সময়টা কেটে যাচ্ছে, ভালো লাগছে আমার। আমি তখন বললাম, ঠিক আছে
আপনারও যে দশা আমার ওই একই দশা। বলুন আর কি বলবেন? তখন শ্বশুরমশাই বলল, শোনো বৌমা, আসলে তোমাকে আমার এত ভালো লাগে কেন আমি জানি না, তবে আমি কিন্তু একটু মনে হয় তোমার কাছে ভুল করে বসছি এইমাত্র। আমি বললাম, সেটা কি বাবা? তখন শ্বশুর বলল, দেখো ঘুমের মাতালে আমি কি স্বপ্ন আজে বাজে দেখতে দেখতে হঠাৎ তোমাকে আমি কোলবালে শোবাটি করে এই বুকের মধ্যে জড়িয়ে ধরছিলাম, কারণ স্বপ্নের মধ্যে কে যেন আমাকে তাড়া করছিল। হয়তোবা অজান্তে হয়ে গেছে, কিছু মনে নিও না। আমি বললাম, বাবা এটা মনে করার কি আছে? মনে করলে কি আর আপনার পাশে এইভাবে থাকতাম? আপনি আমার কৃত্তি তুলল, আমার বাবার মতো। কেন বোঝেন না এটা? কেন মনে করব? তারপরে এক যায় দু যায়, সে যে আমাকে তার স্পর্শ যেভাবে করছিল, আমার ভিতরে মনের ভিতরে মানে অনেক কিছু ওই সময় বইছিল। কেমনটা যেন মনের পরিবর্তন ঘটল। হঠাৎ আমি যেন আর তাকে কোনো কথা বলতে নিষেধ করছিলাম না। যা থাকে কপালে। কতদিন স্বামী আমার পাশে থাকে না, কি দুর্ভাগ্য কপাল নিয়ে শ্বশুরবাড়িতে আসলাম। স্বামীর ঘরে স্বামীর সাথে সংসার করব নিয়মিতভাবে, আর 5টা মেয়ের মতো তা না। স্বামী আবার বছরের পর বছর বিদেশ করে থাকে। কিন্তু ভাগ্যিস আমার এই রকম রোমান্টিক শ্বশুর পেয়ে বেশ ভালোই হয়েছে। কিন্তু আমরা আসলে তাকে বিদ্যুই বলি। সে কিন্তু অতটা বুড়ো হয়ে যায়নি। এরপর যায় শ্বশুরমশাই আমাকে বলল, বৌমা একটা কথা বলি, কোনোদিন কাউকে এই কথাটা শেয়ার করবে না তো? যদি তোমার কাছে অগ্রাহ্য কিছু হয় তাহলে এখানে এই কথার সমাপ্তি ঘটাবে। আর যদি মনে করো যে না, তুমি আমার কোনো উপকারে আসতে চাও, তাহলে একটু বিবেচনা করে দেখতে পারো। দেখো এই ছাদনাতলে, এই রুমের মধ্যে, এই গভীর রাত্রে ঝমঝম বৃষ্টির আওয়াজে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার মানে যে আশাটা, আমার মনের মধ্যে যে ব্যথাটা রয়ে গেছে, সেটা আজকে তোমার কাছে শেয়ার করতে চাই। দেখো রে বাবা, জীবন থেকে যে বছরগুলা চলে গেছে, ভাবতেই পারি না যেন এক নিমেষে দূর হয়ে গেল। এতগুলো বছর কিভাবে পার হয়ে গেল, কিভাবে আমার বয়সটা সেসব থেকে হারিয়ে গেল। বলে কি একটা কথা বলতে চাই তোমাকে, যদি তুমি অনুমতি দাও। তখন আমি বললাম, হ্যাঁ বাবা বলুন, কি এমন কথা? তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যেটাই বলুন, আমি কিন্তু আপনার পুত্রবধূ। আর পুত্রবধূ ঠিক মেয়ের মতোই, এর বাইরের জন্য আঁকাবাঁকা না হয়। আগেই বলে দিচ্ছি, এখন বলুন কি বলবেন। তখন শ্বশুর কাপা কাপা কটে বলছিল, বৌমা বিশ্বাস করো, তোমার শাশুড়ি যদি আসতে দুনিয়া ছেড়ে চলে যেত, আমাকে ছেড়ে চলে যেত, হয়তো আমি এই বয়সে আর একটা বিয়ে শাদী করতে পারতাম। আমার একজন সুরল শ্রীরত্ন করার একটা মেয়ে দরকার। তোমার শাশুড়ির দ্বারা সেটা সম্ভব না। আর তুমি আমার পুত্রবধূ, তোমাকে বা কেই বলবো। বিশ্বাস করো, আমার মধ্যে থেকে এখনো এমন কিছু হারিয়ে যায়নি। এখনো আমার দাম্পত্য জীবনে যেটা দরকার, শেষ কবে তোমার শাশুড়ির কাছ থেকে পেয়েছিলাম আমার ঠিক মনে পড়ে না। কিন্তু ব্যাপারটা আমার মনের কাছে চাইতে অপূরণ রয়েই গেল। যদি শেষ কখনো কোথাও থেকে একটাবারের জন্য যদি ব্যাপারটা মিটিয়ে যেত, তাহলে মনে হয় এই জীবনে মরেও শান্তি পেতাম। তখন আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম, বুঝে কোনো কথার উত্তর দিচ্ছিলাম না, চুপচাপ চিমটি কাটছিলাম। কিছু সময় বাদে বললাম, তো কি করতেছেন বাবা? আপনার শেষের স্বামীকে ফোন করবো? বলো, না আমি ঠিক তা বলছি না। দেখো, তোমাকে একটা কথা বলতে আমার মুখে আবার আটটায় না, আমি বলে ফেলি, কিছু মনে করো না আবার। তখন আমি বললাম, না না বাবা, আজকে এই বাড়িতে আসছি আপনার ইচ্ছায়, আপনার মন সুখী করতে, মনকে হালকা করতেই আসছি। আপনি বড় আশা করে আমাকে নিয়ে আসছেন এখানে। আমাকে নাকি আপনার ভীষণ ভালো লাগে, তাই বলে কি আপনার কোনো ইচ্ছেকে অপূর্ণ আমি রাখবো না? বলুন তো বাবা, কি বলবেন আপনি? তখন শ্বশুরমশাই বলল, না থাক, অন্য একদিন দেখা যাবে। যা হোক, কিছুটা খোলামেলা তার সাথে তার মনের কথাগুলো শুনতে পেরে আমি তার মনের অভাবটা বুঝতে পারলাম। এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে
দুজনের কথার অজান্তে দুজনেই ঘুমিয়ে পড়ছি। সকাল হয়েছে, বড় মামানি দরজায় টক নক করলো। আমি ঘুম থেকে উঠে একটু দেরিতে অবশ্য উঠছিলাম, সকাল 9টা বেজে গেছিল। আমরা মেহমান তো, তাই বড় মামানি অত সকালে ডাকিনি। সে রান্নাবান্না সমস্ত কিছু সেরে তারপরে দরজায় নক করলো। আমি দরজা খুলে দেখি বাইরে প্রচণ্ড রোদ উঠছে। তারপরে খাওয়া দাওয়া সেরে বেশ ফ্রেশ ট্রেশ হয়ে শ্বশুরমশাইকে বললাম, বাবা, এই এলাকায় তো আমি নতুন, তাছাড়া আপনিও তো এক যুগ আসেননি আপনার শ্বশুরবাড়িতে। চলুন আপনার শ্বশুরবাড়ির আনাজ কোনাজ এদিক ওদিক গাঁওগ্রাম একটু ঘুরে দেখাবেন আমাকে, আর খুব ভালো লাগে বেড়াইতে। শ্বশুরমশাই বলল, অবশ্যই যাব, চলো। এই বলে একটা প্রস্তুতি নিয়ে শ্বশুরের হাত ধরে বের হয়ে পড়লাম। গা গ্রাম, নদী নালা, খাল বিল পুকুর আর রাস্তাঘাট, গ্রামের মেঠো পথ সব কিছু যেন আমার ভীষণ ভালো লাগছিল। ঘোরাফেরা করে ঠিক দুপুরের খানা খাওয়ার আগেই বাড়িতে ফিরলাম। তারপরে খানা খেয়ে আমার আবার দুপুরে একটু ঘুমের অভ্যাস। সবশেষে আমি ওই রুমটার মধ্যে একটু ঘুমানোর জন্য চেষ্টা করেছিলাম, হালকা ঘুমিয়েও পড়ছি। শ্বশুরমশাই বলল, আমারও একটু বিশ্রাম নেওয়া দরকার। সেও ঘুমিয়েছিল। এক ঘুমে বিকেল হয়ে গেল। বিকেলবেলা হঠাৎ করে বড় মামানে বলল, শোনো বৌমা, তুমি আমাদের বাড়িতে আসছো, তাছাড়া তোমার শ্বশুর না আসলে তো আমাদের বাড়ি তুমি চিনতেই না। চলো বিকেলবেলা ওই মোড়টাতে ফুচকা বিক্রি করে, ওখানে গিয়ে আমরা চলো একটু মজাও করে আসবো, একটু বেড়ানো হবে আর ফুচকা খেয়ে আসি। বিকেলবেলা বড় মামানের সাথে আমার শ্বশুরও পাশে ছিল। ফুচকা খেয়েটে একটু ঘুরে ফিরে বেশ ভালোই লাগছিল আমার। গ্রামের ন্যাচারাল এই সমস্ত দৃশ্য আমার খুব ভালো লাগছিল। আবারও সন্ধ্যা হলো, রাতে খাওয়া দাওয়া, ওই ফ্যামিলির সবার সাথে সাক্ষাৎ, কথাবার্তা, হই হুল্লোড়, আনন্দ সব মিলে মামানিকে আমি রাত্রে শোয়ার আগে বলেছিলাম, বড় মামানি, একটা কথা বলি, হাসতে রাত অতিবাহিত হয়ে গেলে কালকে কিন্তু আমি বাড়িতে চলে যাব। এক জায়গায় অতদিন থাকতে নেই, প্রয়োজনে আবার কিছুদিন বাদে আমি কথা দিলাম শ্বশুরকে নিয়ে আবারও আসবো আমি। মামানি বলল, না না, আর একটা রাত অন্তত থেকে যাও। তখন আমি বললাম, আচ্ছা সেটা দেখা যাবে, কিন্তু 7 দিন বাবা আমি এখানে থাকতে পারবো না। তখন বড় মামানে বলল, আচ্ছা মা, ঠিক আছে, তবে গেলে কিন্তু কিছুদিন বাদে এবার তুমি আমাদের বাড়িতে আসবে। তুমি খুব লক্ষ্মী মেয়ে। আমার ওই ভাগ্নাটার পছন্দ আছে, এত সুন্দর একটা রমণী লক্ষ্মী মেয়ে কোত্থেকে আনলো? তোমার আচার আচরণ বিধি, তাছাড়া তোমার চেহারা, রূপবতী, এই সব মিলে যেন আমি ভীষণ খুশি। আমার ফ্যামিলির সবাই তোমাকে দেখে খুব খুশি হয়েছে। যা হোক, প্রশংসা আর কত শুনবো। রাতে ঘুমার সময় এলো, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আজকে ভাবলাম শ্বশুরের পাশে আর আমি ঘুমাবো না, কারণ আমার স্বামী আগেই আমাকে ফোন করে জানিয়েছে সে একটু কথা বলবে। আমার স্বামীকে আমি বলেছি, দেখো, তোমার বাবার খুব শখ, আজ 1 যুগ পরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসছে আমার সাত ধরে, তাই আসছি, তুমি আমার কিছু মনে করো না তো? কারণ তোমার কাছ থেকে তো আমি পারমিশন নেইনি, যেখানে তোমার বাবার আদেশ। তখন আমার হাজব্যান্ড বলেছিল, দেখো বউ, বাবার ঊর্ধ্বে তো আর আমি না। আমার বাবাই বৃদ্ধকালে যেখানে যা বলে তুমি তার কথা রাখো, এমন কিছু করবো না, তার কথার অবাধ্য হবা না, সেজন্য তোমার কাছ থেকে বিন্দুমাত্র কষ্ট না পাই। আর আমি এবার দেশে ফিরলে আর বিদেশ করব না, তোমাকে নিয়ে সংসার করব। আর কত বিদেশ করব, সেই যুবককাল থেকে আমি বিদেশ করছি। তখন আমি বললাম, হ্যাঁ গো, তাই করবে, কারণ আমারও তো স্বামীর শখ করে। তোমার বাড়িতে বিয়ে হয়ে আসার পরে ঠিক মতো তোমার সাক্ষাৎই পেলাম না। সেই 3টা মাস তুমি আমাকে সময় দিয়ে চলে গেছো, আবার সেই 5 বছর কবে পূর্ণ হবে আবার আসবে, এবার আসলেই কি আর আমি তোমাকে যেতে দেবো এই ভাবছো? তখন স্বামী হেসে দিয়ে বলল, হ্যাঁ গো, সত্যি, এবার আর আমি আসবো না, একবারে দেশে ফিরবো। এই বলে স্বামীর সাথে কন্ট্যাক্ট হলো যে সে রাত 10টায় ফোন করবে। স্বামী আবার একটু ভিডিও কলে আমার সাথে বেশ কথা বলতো। আর বোঝেনি তো, প্রবাসী স্বামীরা বউয়ের কাছে ভিডিও কলে এটা ওটা নানান অজুহাত করে দেখতে চায়। যা হোক, তার ইচ্ছাটাও পূরণ করতে হয়। এই জন্য আমি একটু আলাদা রুমে গিয়ে আলাদাভাবে তার সমস্ত ইচ্ছা পূরণ করলাম। 11টা পর্যন্ত তার সাথে রাত্রে আমি সময় দিয়ে কথা বললাম। স্বামীর ফোনটা কেটে দেওয়ার পরে শ্বশুর আমার জন্য অপেক্ষা করছিল। শ্বশুরের রুমে এসে শ্বশুরকে বললাম, বাবা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আজকে ফ্লোরে ঘুমাবো।
আর আপনি খাটের উপরে ঘুমান, হাত পা ছড়িয়ে ছাড়িয়ে ঘুমিয়ে পড়েন তো। আমার আবার আনকে জায়গায় আপনার পাশে ঘুম হয় না। রাত্রে দেখলেন না কত রাত বগর বগর করেছি। আজকে আমি একটু ঘুমাবো, কালকে ঘুমের ত্রুটি হয়েছিল, আত্মীপরে ঘুম হয়নি। শ্বশুরি মাসে বলল, দেখো বৌমা, এখান থেকে চলে গেলে কি আর তোমার সাথে এইভাবে ফ্রি মাইন্ডে কথা বলার সুযোগ হবে কখনো? দেখো না, তোমার শাশুড়ি মুমূর্ষ রোগী হলে কি হবে? চাটকের মতো সে আমাকে খুব ফলো করে। তুমি একটা রমণী সুন্দরী যুবতী বউ আমাদের বাড়ির। তাছাড়া আমিও যে বৃদ্ধ হয়ে গেছি তা না, কিন্তু তোমার শাশুড়ি মা সে রোগে শোকে অকালেই বুড়ো হয়ে গেছে, কিন্তু সে খুব খেয়াল রাখে আমার। তাই তোমার সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়িতে বসে কিন্তু এরকম সুযোগ হবে না। তাই বলে কি 2-1 রাত এখানে থেকে যতদূর পারি তোমার সাথে গল্প গুজব করেই কাটিয়ে দেব। একটু কষ্ট বলে কি হয়? তখন দেখলাম তার আপত্তিকর ব্যাপার। আসলে আমি না রেখেই বা কী করব? মন খারাপ করবে আবার। ঠিক আছে, খাটের এক কর্নারে গিয়ে একদিকে কাঠ পুড়ে আমি শুয়ে তার ওই পকপকানি কথা শুনতে লাগলাম। আমিও মাঝে মাঝে 2-1 কথার উত্তর দিতে লাগলাম, আর মোবাইলটা হাতে নিয়ে একটু টেপাটেপি করতেছিলাম মোবাইলে, এটা ওটা দেখছিলাম। হঠাৎ করে শ্বশুর আমাকে বলল, বৌমা, শুনেছি মোবাইলে নাকি ওই সমস্ত কিছু দেখা যায়, আজকাল ছেলেমেয়েরা এই সমস্ত দেখে। আমার কোনোদিনও টাচ ফোন হাতেও ব্যবহারও করা অভ্যাস নেই, বা আমি শুনেছি শুধু। তুমি কি একটাবার আমাকে দেখাইতে পারবে? আমি চিন্তা করলাম, বেটা বলে কি, সে আবার এটাও দেখবে। ঠিক আছে, তার ইচ্ছেটাই পূরণ করি। আমি সার্চ করে তার সামনে ভিডিওটা ওপেন করে দিয়ে ওমকে ঘুরে ফিরলাম, শব্দটা সিলেন্ট করে দিয়ে বললাম, নেন দেখেন। সে কিছু সময় দেখার পরে বলছো, ওই এরকম। ও, আজকাল ছেলেমেয়েরা এই জন্য অকালে বেশি পেকে যায়। দুনিয়াটা যে কোথায় গেল! এই ডিজিটাল জামানায় মোবাইল আসার পরে ছোট ছোট ছেলেমেয়েরা অল্প বয়সে যেন বেশি পক্ক হয়ে যায়, বেশি বুঝে যায়। এইটাই তার কারণ হাতে মোবাইল পেলে তো সে স্বাধীনভাবে চলে। বৌমা, আমি তার কথার উত্তর দিচ্ছিলাম না, বললাম, আপনার দেখা শেষ হয়েছে, মোবাইলটা দিন। হাত থেকে মোবাইলটা নিয়ে কিছু সময় বাদে ফোনটা অফ করে আমি কাঁধ ফিরে শুয়ে আছি। কিন্তু ওটা দেখার পরে তার মনের মধ্যে অন্যরকম কিছু চলছিল। হঠাৎ সে একটা ইচ্ছে বাসনা আমাকে জানালো, আমাকে ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করলো। রাত যতই গভীর ছিল আমার জন্য কেমনই লাগছিল, আমার ভালো লাগছিল না। এদিকে আমার হাজব্যান্ড বলে তার বাবার যেন কোনো কথার অবাধ্যমি না হয়, কিন্তু তাই বলে কি না, এটা ভাবতে ভীষণ কেমন যেন লাগছে আমার কাছে। এক পর্যায়ে বলছিলাম যে, বাবা ঘুমান তো। বলে, না না বৌমা, আমার ঘুম আসছে না, হয়তো কাল সকালেও চলে যাওয়া লাগতে পারে। তাই বলে কি, বেড়াইতে যখন আসছি তোমাকে সঙ্গে করে মনের ইচ্ছাটা সব পূরণ করেই যাব। দেখো, এই গাঁও গিরাম ঘুরে বেড়ালাম, তোমার সাথে এত মজার মজার হাসি ঠাট্টা করে কথা বলছে মন খুলে। কতদিন কারোর সাথে এইভাবে মনটা খুলে কথা বলিনি। আমি যেন বধির রয়ে গেছি। মনের কাছে আমার চাপা কষ্টগুলো একদম ঢাকা পড়ে গেছে। আমার আজকে খুব ভালো লাগছে। আর 2টা দিনের মধ্যে আমি বললাম, হয়েছে, এখন ঘুমন। কিছু সময় বাদে বাদে নড়ে চড়ে বলে, বৌমা, আমার ঘুম আসছে না। তখন আমি ঘুরে বললাম, তো কি হবে শুনি? এই বলে লাইটটা বন্ধ করে দিলাম, ফ্যানের পাখাটা একটু জোরে বাড়িয়ে দিলাম। জোরে ফ্যানের শনশন আওয়াজে মনে করলাম যে হয়তো আমার শ্বশুর বাসায় ঘুমিয়ে পড়বে, কিন্তু সে ঘুমাচ্ছিল না। ওই যে মোবাইলে সে আমার কাছ থেকে যেটা চেয়ে নিল, তারপর থেকেই তার ভিতরে একটা পরিবর্তন ঘটছে। আমি এটা বুঝতে পারছি, কিন্তু কি করব, কিছু করার ছিল না। যাক বন্ধুরা, তারপরে তোমরা তো বুঝতেই পারছো, তার ইচ্ছেটাও আমি সব ইচ্ছেটাই পূরণ করলাম, অনেক রোমান্টিকতা করলাম, রাতে বেশ কিছুই হয়েছিল। তারপরে চিন্তা করলাম, বেটা এই লোভে পড়ে হয়তো আরও 2-4টা দিন থাকার বাহানাটা করতে পারে। সকাল হতেই আমি স্নান করে সকালের খাওয়া দাওয়া সেরে বাড়িতে আসার জন্য একদম রেডি হয়ে পড়লাম। আজ আমি কারোর অজুহাত শুনবই না। বড় মোহনেকে বেশ একটা অজুহাত দেখিয়ে রিকোয়েস্ট করলাম। বড় মোহনে বললো, আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, তবে তোমার শ্বশুর না আসলেও আমাদের বাড়িটা তো তুমি চিনে গেলে, তুমি কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে আসবে। মাঝে মধ্যে এভাবে না আসলে কি আর সম্পর্ক থাকে? তখন আমি বড় মামনিকে বললাম, হ্যাঁ মামানি, যখন মন চাইবে
এখন এসে নানি শাশুর বাড়ি যে আমি আসতে পারবো এটা আমার খুব ভালো লাগছে। চিনে গেলাম, তাছাড়া আমি তো চিনতাম না। আর আমার শ্বশুর মশাইও একটা যুগ পরে আপনাদের বাড়িতে আসছে, আমাকে শখ করে তাই নিয়ে আসলো। যা হোক, শ্বশুরকে যাওয়ার কথা বলতেই আমি অলরেডি বিদায় নিয়ে নিলাম। শ্বশুর মশাই আমাকে বলে, বৌমা, আর দুটো একটা রাত থেকে গেলে কি হতো না? আমার যেন বাড়িটা যেন জেলখানার মতো লাগে, আর এখানে থাকতে আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু আমি তো জানি বেটা, তোমার কেন এখানে এত ভালো লাগছে। আর এক মুহূর্ত নয়, যান তৈরি হয়ে নেন, আমি অলরেডি রেডি হয়ে গেছি, বাড়িতে এক্ষুনি যেতে হবে। এই বলতেই শ্বশুরমশাই তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়ল। তারপরে বেশ তার হাত ধরে আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে আস্তে আস্তে আমি রাস্তায় তাকে বলছিলাম, বাবা, ভুল মানুষই করে, হয়তোবা জানা বা অজানায়। আর কখনো যা হয়েছে তা হয়েছে। আমার সাথে ফার্দার আর এই ধরনের ফিরে আলাপ আলোচনা বা আপনার মনের বিকাশ আমি আর ঘটাতে পারবো না। আপনি যেমনটা আছেন শ্বশুর আমার পিতৃতুল্য, আপনি আমার বাবার মতো সেভাবেই থাকবেন। আমি আপনার পুত্রবধূ, ভুলে যাবেন না। আপনার ছেলে এবার আসলে তাকে বা যেতে দেব না। দাম্পত্য জীবনে আমি কি এমন পেলাম? আপনাদের সেবা যত্ন, আর স্বামীর প্রত্যেকদিন রাত 10টা হলে ফোন রিসিভ করে কথা বলে, এই তো। তাছাড়া আর কি পেলাম? শ্বশুরমশাই বলল, বোমা, সরি, আমার ভুল হয়েছে, আর কখনো তোমাকে আর এভাবে বলবো না। শ্বশুরকে যদিও একথা বলতে তার মন খারাপ হলো, কিন্তু তবু কিছু করার ছিল না। এইভাবে কয়েকটা বছর পেরিয়ে যেতেই আমার স্বামী বিদেশ থেকে বাড়িতে চলে আসলো। আমি আর তাকে যেতে দিলাম না। আর আমার শ্বশুরও কমে যেন, মানে বউ বেঁচে থাকতে যদি তার সেবা যত্ন ঠিকঠাক না হয়, আমি পুত্রবধূ হিসাবে তাকে কত সেবা করব। সে যেন কমেই 20 দিন ন্যায় চলে গেল, নিস্তেজ হতে লাগলো। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, বুঝতে পারলাম রক্তের তেজ কমে গেছে। যা হোক, তাছাড়া বেটার পেনশনের টাকায় খুব বাহার করে এমনি চলতো, স্মার্ট ভাবও ছিল তার মধ্যে। তাই তো তার হাত ধরে কিছুটা দিন বেড়াইছিলাম। যা হোক, পাস্ট ইজ পাস্ট, অতীতে যা ঘটছে সেটাকে আর বর্তমানে টেনে এসে নিজের মনের কাছে দুঃখ কষ্ট পেতে চায় না। স্বামী যখন দেশে ফিরল, স্বামীর সাথে মন জুগিয়ে চটিয়ে যেন নতুন করে আমি সংসার করতে লাগলাম। ঠিক স্বামী যখন বাড়িতে একঘায়েমি বসে গেল, স্বামীর দেশে একটা ব্যবসা দাঁড় করে বেশ ভালোই চলতেছিল, আর আমি প্রতিনিয়ত স্বামীর সংসারে দাম্পত্য জীবনে বেশ সুখী ছিলাম। কতকাল স্বামীর সুখ আহ্লাদ থেকে আমি বঞ্চিত ছিলাম। এখন যে আমার কী ভালো লাগছিল। এভাবে 2টা বছর অতিবাহিত হয়ে যেতেই ফুটফুটে একটা কন্যা সন্তান দিল ওপরালা। কন্যা সন্তান হওয়ার পরের বছরেই আমারও একটা ছেলে সন্তান হলো। স্বামী বলল, দেখাবো, একটা না 2টা সন্তান আমাদের হয়ে গেছে, এটাই যথেষ্ট। এদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারলে আমাদের আর কি লাগে। এটাই সংসার জীবন। এইভাবেই আমার জীবনটা স্বামীর সাথেই ভবিষ্যতে কাটতে লাগলো খুব সুন্দরভাবে। আর বাকি জীবনে যা ঘটছে এটা পাস্ট ইজ পাস্ট, আমি মনে রাখিনি। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার মনটাও আজকে ভীষণ হালকা হলো। তো এই গল্পটা তোমাদের শুনে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয় মানুষটার কাছে এই ভিডিওটা দেখা বা শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল এর চেয়েও আরও সুন্দর আকর্ষণীয় গল্প নিয়ে তোমাদের মধ্যে আবারও ফিরছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। বাই বাই।